মাহার ধৈর্যের বাঁধ যেন এবার ভেঙে গেল। দেখা হয়েছে পর থেকে আফনান তাকে উল্টো পাল্টা বলে যাচ্ছে। মাহার অনুভূতিগুলোকে একটুও পাত্তা দিচ্ছে না। কি ভেবেছে আপনার? রাগ শুধু ওর একারই আছে? তারও রাগ আছে। মাহা আর এক মুহূর্ত দেরি করল না। বিছানার পাশ থেকে মোবাইলটা তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। এতে আফনানের বিন্দু মাত্র হেলদোল নেই। সে নিজের মতো বিছানায় চার হাত পা তুলে শুয়ে পড়ল। মাহা যে চলে যাচ্ছে এটা দেখে একটা শ্বাস অবধি ফেলল না। মাহা আর চোখে সেদিকে একবার দেখে শব্দ করে দরজাটা বন্ধ করে বেরিয়ে গেল। মাহা চলে যেতেই এতক্ষণের আটকে রাখা হাসিটা বেরিয়ে এলো আফনানের। সে ফোন উঠিয়ে স্টপ ওয়াচ অন করলো। একটু পর কি হতে চলেছে তার অজানা নয়। মাহা প্রথমেই আফিয়ার রুমে গেল। দরজা ভেতর থেকে বন্ধ। শুরুতে হালকা শব্দে দরজার নক করলো। কোনো রেসপন্স না পেয়ে এবারে বেশ জোরেই নক করতে লাগলো। আফনানের উপর জমা রাগটা যেন দরজার উপর গিয়ে পড়ল, কিন্তু তাতেও কাজ হলো না। রাগে দুঃখে কান্না চলে এলো মাহার। সে জোর কদমে বড়মার রুমের দিকে হাঁটা দিল, কিন্তু দরজা অবধি যেতেই তার হুঁশ ফিরে এলো। বড়মা তো রুমে একা নেই, চাচ্চুও আছেন। এত রাতে ওনারা নিশ্চয়ই টায়ার্ড হয়ে ঘুমিয়েও গেছেন। এভাবে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। দরজার লকটা হালকা শব্দে ঘুরোতেই উঠে বসলো আফনান। বসে পাঞ্জাবিটা ঠিকঠাক করে ধীরে সুস্থে ফোনটা হাতে নিয়ে স্টপ ওয়াচটা অফ করলো। ততক্ষণে মাহা রুমের ভেতর চলে এসছে। চেহারার অবস্থা যাচ্ছে তাই। আপাতত দরজার পাশে দাঁড়িয়ে টেনে টুনে মাথার ওড়না খোলাতে ব্যস্ত। আপনার উঠে ঠিক মাহার বরাবর সামনে দাঁড়ালো। নিচু হয়ে মাহার সামনে ফোনটা ধরে বলল, 1 মিনিট 47 সেকেন্ড। প্রশ্নাত্মক দৃষ্টিতে মুখ তুলে চাইল মাহা। চোখ দিয়েই বোঝাতে চাইল, এর মানে কি? আমার রুম থেকে বেরিয়ে 2 মিনিটও অন্য কোথাও জায়গা হলো না তোর। এবারে ভেবে দেখ তুই কাদের আশায় থেকে গেছিলি। আফনান কথাটা বলে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মাহাকে। মাহা নিশ্চুপ। ওষুধে কাজ হয়েছে। ওর চোখের পাতা তীর তীর করে কাঁপছে। ঠোঁটগুলো একসাথে করে কান্না চেপে রেখেছে কোনো মতে। যে কোনো সময় আউটবাস্ট হলো বলে। আফনান এগিয়ে এলো আরও একটু। মাহার এক গালে হাত রেখে আদুরে কণ্ঠে ডাকলো, মাহা। ব্যাস, মাহা আর ধরে রাখতে পারল না নিজেকে। চোখ দিয়ে পানি গড়ালো অবিরাম। নাক টেনে চেঁচিয়ে উঠে বলে ফেলল, আমি ওদের জন্য থেকে যাইনি, তুমি কেন বুঝতে পারছো না? আফনান মাহার চোখের দিকে তাকিয়ে দুপাশে মাথা নাড়িয়ে বলল, বুঝতে পারছি না, মুখে বল। আফনানের বলতে দেরি নেই, তার বুকে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল মাহা। নিজের সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরল আফনানকে। আফনান জড়ালো না, তবে তীব্র প্রশান্তিতে চোখ বন্ধ করে ফেলল। সাথে সাথেই শুনতে পেল প্রেয়সীর আকুলতা, আমি তোমার জন্য থেকে গেছি, শুধু তোমার জন্য। সারাটা জীবন শুধু অপেক্ষা করে গেছি কবে আমাকে তুমি তোমার নিজের সবটা উজাড় করে ভালোবাসার সুযোগ দিবে, কবে তুমি আমাকে তোমার কাছে আসতে অ্যালাউ করবে, কবে আমি পুরো পৃথিবীকে বলতে পারবো এই মানুষটা শুধু আমার। আর বলতে পারে না মাহা। তার ঘাড়ে হাত রেখে কাছে টেনে সবেগে আফনান তার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। সময়ের সাথে তীব্র থেকে তীব্রতর হচ্ছে দুজোড়া কোষ্ঠের ঘনিষ্ঠতা। অনাকাঙ্ক্ষিত ঘটনায় শুরুতে ব্যালেন্স করে উঠতে না পারলেও সময়ের সাথে মাহা মানিয়ে নিল নিজেকে। সাড়া দিতে লাগলো আফনান যেভাবে চাই ঠিক সেভাবে। সময় গড়ালে শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিকতায় নেতিয়ে পড়ছে মাহা। বুঝতে পেরেও ছাড় দেয়নি আফনান। এভাবে ঠিক কত সময় লাগিয়ে নিজেকে শান্ত করেছে জানা নেই আফনানের। চোখ মেলে প্রথমেই মাহার বন্ধ ভেজা চোখ জোড়া নজরে এলো তার। সেখানে সশব্দে চুমু খেয়ে মুখ খুলল আফনান। আমি হয়তো কখনো বলে বোঝাতে পারবো না কতটা ভালোবাসি তোকে। যদি কখনো জানতে ইচ্ছে করে তাহলে ঠিক এভাবেই পড়ে নিস আমার না বলা কথাগুলো। কোনো কিছু বলার অবস্থায় নেই মাহা। সে নিস্তেজ হয়ে পূর্বের ন্যায় আফনানের বুকে মুখ গুজে পড়ে আছে। কেউ কিছু বলছে না। দুজন দুজনের হৃদস্পন্দন অনুভব করছে কেবল। কয়েক মুহূর্ত পেরোলে আফনান নিজের বুক থেকে সযত্নে মাহার মুখটা তুলে জড়ানো কণ্ঠে বলল, নিজের অনুভূতিগুলো আড়াল করে রাখতে রাখতে আমি ভীষণ ক্লান্ত মাহা। আজকে আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। আমার শান্তি হবি পাখি? সকালে উঠেছে পথ থেকে সানাকে দুদণ্ড নিস্তার দিচ্ছে না আফজাল সাহেব। একটু পরপর তাড়া দিচ্ছেন মাহাকে ডেকে তোলার জন্য।
সানা শত বুঝিয়েও লাভ হচ্ছে না। ওনার একটাই কথা, তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে মাহাকে খাইয়ে উনি বেরিয়ে পড়বেন। কিচেনে একা হাতে সব করতে হচ্ছে সানাকে। আজ কাজে হেল্প করার মেয়েটাকে দেরিতে আসতে বলেছিলেন। ভেবেছিলেন কাল অত রাতে সবাই ঘুমিয়েছে, সকালে নাস্তাটাও একটু দেরি করে করবে, কিন্তু এই ভদ্রলোক তা হতে দিলেন কই। ভাবতে ভাবতেই আবারও ডাক পড়ল সানার। আফজাল সাহেব চেঁচিয়ে আবারও তাড়া দিচ্ছেন। ক্লান্তির শ্বাস ফেলে প্যান থেকে পরোটাটা উল্টে পাল্টে ভেজে হটপটে তুলে রেখে রুমের দিকে গেলেন। আফজাল সাহেব গত 1 ঘন্টায় 4বার পুরো পত্রিকা পড়ে ফেলেছেন। আরও একবার পড়ার জন্যে মেলে ধরতেই তেড়ে এলেন সানা। এই এক জিনিস বারবার পড়ে পড়েই তো নিজের মাথাটা খারাপ করেছো, এখন আমারটাও করতে যাচ্ছ। সানার চেঁচানোকে পাত্তা দিলেন না আফজাল সাহেব। নিজের পুরনো বুলি আবার আওড়ালেন। নাস্তা বানানো শেষ? যাও তাহলে মাহাকে ডেকে আনো, খেয়ে ওকে দিয়ে আসি। বলছি মেয়েটা কতটুকুই বা জায়গা নিয়েছে তোমার বাসায় বলো তো, যে ওকে তাড়াতে উঠে পড়ে লেগেছ? মা ছেলের ঘটে তো একটু বুদ্ধিও নেই, বুঝবে কি করে? যাও, যেটা করতে বললাম করো গিয়ে। আফজাল সাহেবের কথায় রেগে বিড়বিড় করতে করতে চলে গেলেন সানা। বেলা অনেক গড়ালেও ভারী পর্দার কারণে রুমে তেমন আলোর আনাগোনা নেই। পুরো রুম জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে ধীরে সুস্থে চোখ মেলল মাহা। টানা একভাবে শুয়ে থেকে শরীর ঝিমঝিম করছে। মাথাটা ডানে কাত করতেই তাগিয়ে ঠেকল অন্য কারোর উষ্ণ কপালে। কপালের মালিক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। অবাক হলো মাহা। রাতেও ঠিক এভাবে ঘুমিয়েছিল, এখনও ঠিক একইভাবে তাকে ধরে ঘুমিয়ে আছে আফনান। একটা মানুষ সারাটা রাত বিন্দু পরিমাণ না করে একভাবে কি করে ঘুমাতে পারে? বিছানার পাশ হাতড়ে বেড সুইচ দিয়ে লাইট অন করলো মাহা। পরক্ষণেই আলোতে নিজেদের দিকে কিছুক্ষণ তাকিয়ে হেসে ফেলল মাহা। দুজনের পরনেই কালকের সেই বিয়ের পোশাক। রাতে আফনান না নিজে ড্রেস চেঞ্জ করেছে, না মাহাকে করতে দিয়েছে। এসব পরে কিভাবে ঘুমাবো জানতে চাইলে মুখের উপর বলে দিয়েছে ঘুমাতে না পারলে জেগে থাকবে, তাও মাহা চেঞ্জ করতে পারবে না। ভাবনার মাঝেই দরজার অনবরত করাঘাতের শব্দ শোনা গেল। ঘুমের মধ্যেই নড়ে উঠল আফনান, তবে মাহাকে ছাড়ল না। এদিকে মাহার অস্থিরতা ক্রমশ বাড়ছে। কেউ হয়তো প্রয়োজনেই নক করছে। মাহা উঠতে চাইলেও ছাড়ছে না আফনান। অগত্যা মাহা আফনানকে হালকা শব্দে ডেকে বলল, দেখে আসি কেন ডাকছে, তুমি ঘুমাও না, আমাকে যেতে দাও। একদম না, কি বলেছিলাম মনে নেই? ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল আফনান। ওদিকে দরজায় করাঘাতের শব্দ বাড়ছে বই কমছে না। অসহায় মাহা ভেবে পাচ্ছে না কি করবে। এদিকে সেলফোনটাও বিকট শব্দে বেজে উঠল। ফোনটা সাইলেন্ট করে আফনানের দিকে চাইল। আফনান আবারও ঘুমিয়ে গেছে। মাহা সন্তর্পণে ওর মাথাটা বালিশে নামিয়ে নিজে উঠে এলো। অতঃপর আফনানের ঘুমন্ত মুখের দিকে কয়েক মুহূর্ত নির্নিমেষ তাকিয়ে থাকলো, ঠোঁটের কোণায় চাপা হাসি। আবারও দরজার শব্দ প্রকট হতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিকঠাক করে দরজা খুলতে চলে গেল মাহা। সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্ত। চারপাশে ডুবন্ত সূর্যের লালচে আভা ক্রমশ কমে আসছে। ঝাঁকে ঝাঁকে পাখিরা ডানা ঝাপটি নিড়ে ফেরার তাড়ায়। বারান্দায় দাঁড়িয়ে সেদিকে এক দৃষ্টিতে চেয়ে আছে মাহা। সূর্যের এই লালচে আভা জ্বলন্ত আগুনের ন্যায় লাগছে মাহার। এই দৃশ্যটা ঠিক যেন তার মনের প্রতিচ্ছবি। তার মনটা যেন গত 2 দিন ধরে পুড়ে পুড়ে এমন হয়ে গেছে। কিন্তু আফসোস, কাউকে তা দেখাতে পাচ্ছে না মাহা। মনের এই তীব্র উত্তাপ একাই বয়ে বেড়াচ্ছে। আফনানের অবহেলা নতুন কিছু নয় তার কাছে, তবে সহসা এত ভালোবাসা পেয়ে নিজেকে এতটাই অভ্যস্ত করে ফেলেছিল, এখন আবার সেই অবহেলা তার ভেতরটা জ্বালিয়ে অঙ্গার করে দিচ্ছে। সেদিন রুম থেকে বেরোনোর পর চাচ্চু তাকে তৎক্ষণাৎ বাসায় যাওয়ার তাড়া দেন। বিচলিত মাহা আফনানকে বলে আসার সময়টুকু অবধি পায়নি। চাচ্চুর মুখের উপর নাও করতে পারেনি সেদিন। যাওয়ার আগে বারবার কেবল আফনানের ঘুমন্ত নিষ্পাপ মুখটা ভেসে উঠছিল চোখের সামনে। চাচ্চুর নির্দেশে এক প্রকার বাধ্য হয়েই চলে আসতে হয় তাকে। সে ভেবেছিল এরপর দেখা হলে আফনানকে কথা বলে মানিয়ে নেবে, কিন্তু অবুঝ মাহা আফনানের অভিমানের মাত্রাটা আন্দাজও করতে পারেনি তখন। সেদিনের পর আফনান তার একটার কলও রিসিভ করেনি, কোনো টেক্সটের রিপ্লাই দেয়নি। আফনান, মাহা আর মুনিয়ার একসাথে ফিরে যাওয়ার কথা থাকলেও
সেদিনই কাজের এক্সকিউজে একা সিলেট ফিরে গেছে আফনান। ফিরে যাওয়ার পর কোনো রকম যোগাযোগ করেনি তার সাথে। মাহার মনে হচ্ছে আফনানের অভিমান মারাত্মক ভয়ঙ্কর। এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে কথা না বলে মাহাকে এড়িয়ে চলে তাকে মেরে ফেলতে আফনানের খুব বেশি সময় লাগবে না। দীর্ঘশ্বাস ফেলে রুমে ফিরে এলো মাহা। মুনিয়া শেষ মুহূর্তের গোছগাছ নিয়ে ভীষণ ব্যস্ত। আজ রাতেই তাদের ট্রেন। ট্রেনের কথা ভেবে বিদ্রুপাত্মক হাসল মাহা। আসার সময় চেয়েছিল জার্নিটা দীর্ঘ হোক, অথচ সেটা কয়েক মিনিটেই ফুরিয়ে গিয়েছিল। আর এখন চাইছিল জার্নিটা দ্রুত শেষ হোক, অথচ এখন যেতে হচ্ছে ট্রেনে পুরোটা রাত লাগিয়ে। এই দুদিনে নিজের জীবনী শক্তি কয়েক গুণ কমে গেছে বলে মনে হচ্ছে মাহার। শরীরটা খুবই দুর্বল লাগছে। কোনো মতে সিলেট যাওয়া পর্যন্ত নিজেকে ঠিক রাখতে হবে, তার রাখতেই হবে। এই মাহা, আসতে যা, পড়ে যাবি তো। শোন, রাতে ট্রেন লেট করায় পরের দিন বেশ বেলা করে সিলেট পৌঁছেছে মাহা আর মুনিয়া। স্টেশনে নেমে সরাসরি সিএনজি নিয়ে বাসা পর্যন্ত চলে এসেছে মাহা। ভেতরে ভেতরে সে ভীষণ রকমের অস্থির। এই অস্থিরতার একমাত্র ওষুধ আফনান। শুধু ওষুধ নয়, মাহার জীবনের যাবতীয় অসুখের একমাত্র মহা ঔষধ হলো আফনান। তাই তো জ্বরের তীব্র উত্তাপ নিয়ে টালমাটাল পায়ে ছুটে চলেছে সে। শরীরের সাংঘাতিক দুর্বলতার জন্য বাসার সামনের মেইন রোড থেকে বাসার ভেতর অবধি রাস্তাটাও অনেক দীর্ঘ মনে হয়েছে তার কাছে। মেয়ের এই অবস্থার চোখে দেখতে পাচ্ছেন না মুনিয়া। যেভাবে হাঁটছে যে কোনো মুহূর্তে মেয়েটা মাথা ঘুরে পড়ে যাবে। দুদিন ধরেই মেয়েটার মন ভালো নেই বুঝতে পেরেছিলেন। কাল বেরোনোর মুহূর্ত থেকে শরীরটাও যে এমন খারাপ হয়ে যাবে ভাবতে পারেননি। সারা রাত ট্রেনে মেয়েটা জ্বরে কাতরেছে, অথচ এই জ্বরের ঘোরেও মেয়ের একটু পরপর একটাই কথা, মা আমরা কখন পৌঁছাবো। পৌঁছানো মাত্রই মেয়েকে এমন দুর্বল শরীরে ছুটতে দেখে পেছন থেকে সমানে ডেকে চলেছেন তিনি, মাহার ডানে বায়ে ভ্রুক্ষেপ থাকলে তো দাঁড়াবে। আফনানের ফ্ল্যাটের দরজার সামনে থমকে দাঁড়িয়ে আছে মাহা। দরজার লকে হাত রেখেও ঘোরানোর সাহস পাচ্ছে না। ফ্ল্যাটের ভেতর থেকে উচ্চ শব্দে একাধিক মানুষের হাসাহাসি, কথাবার্তার আওয়াজ আসছে। এত মানুষের কণ্ঠের ভিড়ে আফনানের কণ্ঠ চিনে নিতে সেকেন্ড লাগলো না মাহার। বুকের ভেতরটা অদ্ভুত রকমের কাঁপছে। কারা এসছে ভেতরে? আফনান তো কখনো বাসায় কাউকে ডেকে আনে না। খুব বেশি প্রয়োজন হলে বাইরে গিয়ে দেখা করে আসে। আজ কি হলো? অবশেষে মনের কোণে অবশিষ্ট থাকা টুকরো সাহসকে সঞ্চয় করে হালকা শব্দে লক ঘোরালো মাহা। প্রশস্ত দরজাটা খুলে গেলে কয়েক মুহূর্তের জন্য ভেতরের শোরগোল থেমে গেল। সকলের উৎসুক দৃষ্টি তখন মাহার উপর নিবদ্ধ। মাহাও একবার পলক ফেলে দেখে নিল সবাইকে। আফনানের বয়সী কয়েকজন ছেলে মেয়ে বসে আছে পুরো ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে। এদের দু তিনজনকে মাহার চেনা মনে হলো, বাকিরা সবাই অচেনা। আর এদের সাথে হাস্যোজ্জ্বল মুখশ্রীতে সোফার হ্যান্ডেলে বসে থাকা আফনানের দিকে চোখ পড়তেই দৃষ্টি ঘোলা হয়ে এলো মাহার। কয়েকবার পলক ফেলেও দৃষ্টি স্বচ্ছ করতে ব্যর্থ হলো সে। গল্পরত আফনানও ততক্ষণে মাহার দিকে তাকিয়েছে, তার চোখে মুখে লেপ্টে বিস্ময়, যেন এই মুহূর্তে এভাবে এক্সপেক্ট করেনি মাহাকে। মাহার সিক্ত ঘোলাটে দৃষ্টি দেখে ওর মন পড়ে নিতে সময় লাগলো না আফনানের। শাস্তিটা কি বেশি হয়ে গেল এবারে? মাহার হাতসহ পুরো শরীর দৃশ্যমান রূপে কাঁপছে, চোখ মুখ অস্বাভাবিক লাল। মেয়েটা কি অসুস্থ? বুকের ভেতরটা মুচড়ে উঠল আফনানের, চোখ ফিরিয়ে আনলো দ্রুত। মাহার দাঁড়িয়ে থেকে শরীরের ভারসাম্য ধরে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। কি বলবে কি করবে বুঝতে পারছে না। ভাবতে ভাবতেই ভেতর থেকে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে আর একটা মেয়ে বেরিয়ে এলো। মেয়েটার এদিকে কোনো হুঁশ নেই। সে সোজা আফনানের এক কাঁধে হাত রেখে বলে বসলো, এভাবে এলিজিবল ব্যাচেলর হয়ে আর কতদিন ঘুরে বেড়াবে আফনান? এবার তো বিয়েটা করো। সাথে সাথে সবার মাঝে হাসির শোরগোল পড়ে গেল। সবার মধ্যে থেকে একজন উত্তর দিল, তুই এখনো প্রপোজ করছিস না? সেই জন্যেই তো বেচারা বিয়েটা করতে পারছে না। আরেক দফা হাসির রোল পড়ল। মাহার উপস্থিতি নগণ্য মাত্র। মাহা কেবল বিস্ফোরক দৃষ্টিতে আফনানের দিকে তাকিয়ে। তার চোখ বারবার ঘুরে ফিরে আসছে আফনানের কাঁধে রাখা মেয়েটার হাত থেকে। দেখেই বোঝা যাচ্ছে ক্যাজুয়াল রিলেশন তাদের। হঠাৎই একজন মাহাকে উদ্দেশ্য করে বলল, এই তুমি আমাদের ক্যাম্পাসের না? 34 নম্বর ব্যাচ? ঘাড় ঘুরিয়ে প্রশ্নকর্তার দিকে তাকালো মাহা।
মিনিট খানেক সময় নিয়ে বুঝতে পারল ইনি ওর ক্যাম্পাসেরই টিচার, তবে অন্য ডিপার্টমেন্টের। নন মেজর ক্লাসগুলোতে এনাকে কিছুদিন পেয়েছিল সে। অগত্যা কোনো রকমে জানালো, জি স্যার। তুমি এখানে কি করছো? তুমি সামহাও আফনানের সাথে দেখা করতে এসেছো? ও তো ক্লাসের বাইরে সেভাবে কাউকে অ্যালাউ করে না জানতাম। আফনানের নাম শুনে কয়েকবার পলক ফেলে স্বাভাবিক করতে চাইলেও চোখ জোড়া। অতঃপর বহু কষ্টে কম্পিত কণ্ঠে জানালো, আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার। আসলে ঠিক পাশের ফ্ল্যাটটাতে আমি থাকি। তাড়াহুড়োই উঠতে গিয়ে এটার লক ঘুরিয়ে ফেলেছি। আমি চলে যাচ্ছি। কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা করল না মাহা। কাউকে ফিরতি কিছু বলার সুযোগ দিল না। সশব্দে দরজাটা লাগিয়ে নিজের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। মাহা বেরোতেই হুঁশ ফিরল আফনানের। এতক্ষণ যেন মনে মনে হিসেব নিকেশ মেলাতে ব্যস্ত ছিল সে। কাঁধ থেকে এলিনার হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। অসম্ভব বিরক্তি এখন রাগে পরিণত হচ্ছে। দুনিয়ার সব উদ্ভট ঘটনা তার সাথে আজই হওয়ার ছিল। মুনিয়া এতক্ষণে লাগেজ টেনে লিফট থেকে বেরোলো। মাহাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে উঠল, শরীর বেশি খারাপ লাগছে মা? দে দেখি ব্যাগটা, চাবি বের করি। মাহার উত্তরের অপেক্ষা না করে নিজেই মাহার হ্যান্ডব্যাগ হাতড়ে চাবি বের করলেন। পরপর দরজা খুলে মাহাকে আগে ধরে সোফায় বসালেন। এরপর উঠে দরজা বন্ধ করার আগেই ওনার হাত টেনে ধরল মাহা। মাহার রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, তাও কোনো মতে বলল, মা, আমার যদি কিছু হয়ে যায় বা ডাক্তার ডাকার প্রয়োজন হয়, আমার ফোনে আখির নাম্বার আছে, ওকে কল করবে। আর এসব নিয়ে ভাবছিস কেন? আফনান তো আছে। না। মুনিয়াকে কথা শেষ করতে না দিয়েই এক প্রকার চেঁচিয়ে উঠল মাহা। আবারও বলল, ও অনেক বিজি আছে, এ সময় ওকে ডিস্টার্ব করো না মা। আমার জন্যে তো নয়ই। তোমার যদি কাউকে খুব বেশি প্রয়োজন হয় তাহলে আখিকে ডেকে নিও। ঠিক আছে ঠিক আছে, তুই যা চাস তাই হবে মা। আর কথা বলিস না, তোর তো খুব কষ্ট হচ্ছে। মুনিয়া আলগোছে মাহার মাথাটা নিজের কোলে নামিয়ে নিল। মাহার পিঠে অনবরত মালিশ করে দেওয়ায় কিছুটা স্বস্তি বোধ করল মাহা। অস্থিরতাও কমে এলো কিছুটা। পা দুটো সোফায় উঠে মায়ের কোলে ওভাবেই পড়ে রইল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। মাহার রুমের সব আলো নেভানো। জানালার গ্লাসটা মাহার ইচ্ছেতে খুলে রাখা হয়েছে। সেদিক দিয়ে নিদারুণ ঠান্ডা বাতাস প্রবেশ করছে ঘরে। এমনিতেই জানুয়ারির এই সময়টা শীতে মোড়ানো থাকে, সাথে এই ঠান্ডা বাতাসে গা হিম হয়ে আসছে আখির। সে গায়ের শালটা ভালো করে জড়িয়ে নিয়ে পাশে শুয়ে থাকা মাহার দিকে তাকালো। এত ঠান্ডার মধ্যেও এই জ্বর নিয়ে মেয়েটা কেমন নির্বিকার হয়ে পড়ে আছে। দুপুরে মুনিয়ার কল পেয়ে ওষুধ খাবার নিয়ে চলে এসেছিল আখি। মাহাকে এক দানা খাবারও খাওয়াতে পারেনি তারা কেউ। ফলস্বরূপ ওষুধও খাওয়া হয়নি মাহার। মুনিয়ার জোড়াজুড়িতে কেবল জলপট্টিটুকু দিতে দিয়েছে মাহা। জ্বরের উত্তাপ কিছুটা কমলেও পুরোপুরি যায়নি। আখি কিছুক্ষণ আগে মুনিয়াকে জোর করে ঘুমোতে পাঠিয়েছে। এসেছে পর থেকে একটুও রেস্ট নেওয়া হয়নি ওনার। হঠাৎই রুমের দরজায় কাউকে নক করতে দেখে সেদিকে তাকালো আখি। মাহা ঘুমোয়নি, চোখ বুজেছিল কেবল। দরজার শব্দে সেও ঘুরে তাকালো। মৃদু আলোতে আগন্তুককে চিনে নিতে সময় লাগলো না মাহার। মুহূর্তেই ঝাঁঝালো কণ্ঠে বলে, আখি, আমার এখন ঘুম পাচ্ছে, কাউকে আসতে বারণ করো। মাহার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো আফনান। কিছুক্ষণ মাহার অভিমানে ফিরিয়ে রাখা মুখের দিকে তাকিয়ে থেকে বলল, নেহার দুটো মেয়ে রুমে আছে, তাই ভেতরে আসার আগে ভদ্রতা হিসেবে নক করেছি, পারমিশনের জন্য নয়। এ রুমে আসার জন্য আমার কারো পারমিশনের প্রয়োজন নেই। আখি, আমি চাচ্ছি না এখানে কেউ থাকুক। আমার শরীরটা ভালো নেই, আমি ঘুমাবো। আফনান এবার গাম্ভীর্যকে সযত্নে আড়াল করে খুব মিষ্টি করে হাসল। মাহা আর চোখে তার দিকে তাকিয়ে আছে জেনেই হাসল। পরপর আখির দিকে তাকিয়ে বলল, দেখুন আখি, আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। শুনলাম আপনি দুপুর থেকেই এভাবেই ওর পাশে বসে আছেন। আপনি এবার বাসায় গিয়ে একটু রেস্ট নিন, ওকে আমি সামলে নিচ্ছি। আমি আখিকে নয়, আপনাকে যেতে বলেছি। কি বললি? আমার দিকে তাকিয়ে বল। মাহার দিকে ভ্রু উঁচিয়ে বলল আফনান। ওদিকে আখি আটির মতো একবার এপাশে আর একবার ওপাশে গড়াগড়ি খাচ্ছে। তার এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছে না। ওই মুহূর্তে আফনানের সাথে চোখাচোখি হতেই সে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলল। মাহার দিকে আর একবার দৃষ্টি ফেলল আখি।
মেয়েটার মন ভালো হওয়া সত্যিই প্রয়োজন। লম্বা শ্বাস ফেলে পাশ থেকে ব্যাগ উঠিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল সে। মাহা তখন জানলা দিয়ে ধূসর আকাশের দিকে চেয়ে আছে। চোখে অভিমান উপচে পড়ে জল হয়ে গড়াচ্ছে। কথা বলবে না সে আফনানের সাথে, তাকাবেও না। তাকে ছাড়া আফনান খুব ভালো আছে, থাকবে। ভাবনার মাঝে আচমকা নিজেকে হাওয়ায় ভাসমান আবিষ্কার করল মাহা। আতঙ্কে হাতের কাছে যা পেল সেটি আঁকড়ে ধরল। ধীরে সুস্থে চোখ মেলে বুঝতে পারল আফনান তাকে কোলে উঠিয়ে নিয়েছে। সাথে সাথেই নামার জন্য ছটফট শুরু করলো মাহা। মৃদু চিৎকার করে বলে উঠল, নামান আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন? ফলস্বরূপ আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরল আফনান। অতঃপর সামনে এগুতে এগুতে সদর্পে বলল, সকালে বউ রাগ করে বেরিয়ে এসছে, তাই ঘরের বউ ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। বিছানার এক কোণায় মুখ ফুলিয়ে চুপচাপ বসে আছে মাহা। দৃষ্টি ফ্লোরের দিকে নিবদ্ধ। ভুল করেও চোখ তুলে সামনে তাকাচ্ছে না সে। যদি একমাত্র কারণ আফনান, যে তার সামনে বসে গালে হাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মাহাকে পর্যবেক্ষণে ব্যস্ত। মাহা জানে সেকেন্ডের জন্য দৃষ্টি তুললে আফনানের এই তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখীন হতে হবে তাকে। একইভাবে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ খুলল আফনান। এক্স্যাক্টলি কী কারণে অভিমান করে আছিস জানতে পারি? আমি যাত্রার সাথে অভিমান করি না। কারেক্ট, যাত্রার সাথে অভিমান করবি কেন? আর তুই যাত্রার সাথে অভিমান করতে চাইলে আমি করতে দেব কেন? তোর সমস্ত অভিমান শুধু আমাকে ঘিরে হবে। এই লোকের সাথে আর একটাও কথা বাড়াতে চাই না মাহা। ওর বেলায় কড়া শাসন, আর নিজে ঠিকই অন্যদের সাথে হেসে খেলে বেড়াচ্ছিল। এই দুদিন তাকে একটা কল পর্যন্ত দেয়নি। দিবে কি করে? তার জন্য সময় থাকলে তো দিবে। এখন আবার ঢং করে জানতে চাওয়া হচ্ছে কিসের অভিমান। আকাশ পাতাল ভাবতে ভাবতেই আবারও চোখ ভিজে গেল মাহার। আর এক মুহূর্ত থাকবে না এখানে। দ্রুত পায়ে বিছানা থেকে নেমে বেরিয়ে যেতে নিল সে। কিন্তু বরাবরের মতো ঠিক ধরে ফেলল আফনান। মাহার প্রতিটা গতিবিধি আফনানের নখদর্পণে। এই যে এখন যেমন আফনান জানতই মাহা উঠে যেতে চাইবে, তাই মাহা কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে হাত ঠিক টেনে ধরেছে আফনান। দুর্বল শরীরে যা সামান্য শক্তি ছিল তা দিয়েও হাত ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো মাহা। শেষে না পেরে শব্দ করে কেঁদে ফেলল। সাথে সাথেই আফনান টেনে কোলে বসিয়ে নিল মাহাকে। ক্রমশ মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করল। ক্রন্দনরত প্রেয়সীর ভেজা চোখ জোড়া মুছিয়ে দিয়ে কপালে চুম খেলো সময় নিয়ে। আফনানের এটুকু আহ্লাদের কাছে মাহার অভিমান অতি ঠুনকো। মোমের মতো গলে গিয়ে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল সামনের মানুষটিকে। কাঁধে মুখ গুজে কম্পিত কণ্ঠে বলল, তুমি খুব খারাপ, একটুও ভালোবাসো না আমাকে। মাহাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে আফনান বলল, আমার দিকে তাকিয়ে বল কথাটা। আফনান সরাতে চাইলেও সরল না মাহা। আগের ন্যায় জাপটে থেকেই ফুপিয়ে কাঁদতে থাকলো। আফনানও এবার পিঠের উপর আলতো হাত রেখে আগলে নিল মাহাকে। কিছুক্ষণ সময় নিয়ে বলল, বন্ধু ছিল ওরা আমার, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়েই চলে এসেছিল সকালে। চকিতে মাথা তুলল মাহা। কিছু একটা মনে পড়তেই হন্তদন্ত হয়ে নেমে দাঁড়ালো। আফনানের দিকে সরু চোখে তাকিয়ে বলল, আর ওই মেয়েটা? ও আমার ক্লাসমেট ছিল। ক্লাসের বাইরে তো দূরে, ক্লাসেও ওর সাথে ঠিকঠাক কখনো কথা হয়নি আমার। বাহ, কখনো যোগাযোগ হয়নি, অথচ এত দূর ছুটে এলো। আবার তোমাকে বিয়ের জন্য ইনসিস্টও করছিল। বাকিদের সাথে চলে এসেছে হয়তো। কেন এসেছে আমি নিজেও জানি না। ওকে নিয়ে ভেবে সময় নষ্ট করার মতো সময় আমার কখনোই ছিল না। কিন্তু 1 মিনিট। এটুকু বলে বসা থেকে উঠে দাঁড়ালো আফনান। আর চোখে সেদিকে একবার দেখে নিল মাহা। এতক্ষণ আফনান বেশ স্বাভাবিকভাবে কথা বললেও এখন তার চোখ মুখে বেশ রাগের আভাস। আফনান পরনের হুডির হাতাটা সামান্য গুটিয়ে মাহার ঠিক সামনে বরাবর দাঁড়ালো। এরপর মাহার তেজি রূপ থেকে এই চুপসে যাওয়া রূপটা ভালো করে অবজার্ভ করে সন্দিহান কণ্ঠে বলল, তোর এত সব কাহিনী কি সামহাও ওই মেয়েটার জন্য? তুই কি ভেবেছিলি ওর সাথে আমার? না না, একদমই না। আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম, তেমন কিছু না। আফনানকে শেষ করতে না দিয়ে এক প্রকার চেঁচিয়ে বলে উঠল মাহা। মাহা যে কত বড় ব্লান্ডার করতে যাচ্ছিল এখন বুঝতে পারছে। আফনানের প্রতি জমে থাকা অভিমান, তীব্র জ্বর সব মিলিয়ে তখন অত হিসেব মেলানোর মতো অবস্থা তার ছিল না। আর মেয়েটাও এমন ক্লিঙ্গি বিহেভ করছিল আফনানের সাথে যে মাহাও আর স্বাভাবিক চিন্তা করতে পারিনি, বেরিয়ে এসেছিল।
কিন্তু এখন কি হবে? আফনান যদি বুঝতে পেরে যায় মাহার তার উপর এটুকু বিশ্বাসও নেই। এমনিতেই যে সাংঘাতিক অভিমান করেছিল, দুদিন কথা বলা বন্ধ করে দিয়েছিল, এবারে হয়তো মুখ দেখাও বন্ধ করে দিবে। মাহার এখন নিজের মাথাটা নিজে দেয়ালে ঠুকতে ইচ্ছে করছে। জমে থাকা ভাবনাগুলো হাতড়ে বাঁচার এক্সকিউজ খুঁজে বের করার চেষ্টা করছে সে। শেষমেশ একটা এক্সকিউজ পেয়ে গেলেও তা বলার আগেই তেড়ে এলো আফনান। ক্ষিপ্ত গতিতে তার এক হাত চেপে ধরে বলল, আই ওয়ান্ট প্রপার এক্সপ্লেনেশন মাহা। কেন করেছিস সেসব? এতটা জ্বর নিয়ে সকালবেলা সিলেট এলি, আমার ওখানে গিয়ে কোনো কিছু না বুঝেই ওভাবে বেরিয়ে এলি। ছোটো মাকে পর্যন্ত বারণ করেছিস আমাকে যাতে জানানো না হয়। সারাটা দিন এমনি বাড়াবাড়ি রকমের অসুস্থতা নিয়ে জেদ করে পড়ে থাকলি, আমাকে জানানোর প্রয়োজন অবধি মনে করিসনি। তোর কোনো ধারণা আছে সারাটা দিন আমার কিভাবে কেটেছে? যে মুহূর্তে ফ্রি হয়েছি সাথে সাথে তোর ওখানে ছুটে গেছি, আর তখনও তুই রেগে মুখ ফিরিয়েছিলি। তাও কিছু বলিনি আমি, মুখ বুজে তোর অভিমান মেনে নিয়েছি। আমি ভেবেছিলাম তোকে 2 দিন কল দেইনি, যোগাযোগ করিনি, না বলে সিলেট চলে এসেছি, এইসবের জন্য তুই রেগে আছিস আমার উপর। আর এখন তো দেখছি ভুলটা ঠিক গোড়াতেই ছিল। আমাকে এখন পর্যন্ত তুই বিশ্বাসই করে উঠতে পারিসনি। আর যে সম্পর্কে বিশ্বাস থাকে না সে সম্পর্কে আর কথা এগুতে পারে না আফনান। নরম একজোড়া মেয়েলি ঠোঁট কমলতার সাথে আবেগে তার ঠোঁট দুটোকে আঁকড়ে ধরেছে। পা উঁচু করেও আফনানের নাগাল পেতে বেগ পেতে হচ্ছে মাহার। বারবার হেলে দুলে যাচ্ছে, তবুও সরে আসছে না। আফনানের রাগ অভিমানগুলোকে যেন শুষে নিতে চাইছে নিজের মতো করে। আফনানের এমন আউটবার্স্ট কী করে ম্যানেজ করবে বুঝে উঠতে পারছিল না মাহা। আফনান আজ অবধি এতটা রেগে কোনোদিনও কথা বলেনি তার সাথে। আফনানের এতগুলো কথার মাঝখানে মাহা কয়েকবার মুখ খুললেও কিছু বলতে পারেনি। আফনান বলতে দেয়নি, লাগাতার নিজের কথাগুলোই বলে যাচ্ছিল। সময় গড়ালেও আফনানের থেকে কোনো রেসপন্স না পেয়ে অবাক হলো মাহা। এত অভিমান! প্রথমবার সে নিজে থেকে এগিয়ে এলো, তাও আফনান সাড়া দিচ্ছে না। এতক্ষণ উঁচু হয়ে থেকে আর ভারসাম্য রাখতে পারছে না, শ্বাসও ফুরিয়ে আসছে ক্রমশ। আফনান বোধহয় মাহার অবস্থা বুঝতে পারল। মাহাকে নিজের থেকে আলগা করতেই দৃষ্টি মিলল দুজনের। আজ মাহা দৃষ্টি ফিরিয়ে নেয়নি একবারও, বরং আফনানের প্রতি তার দৃষ্টি আরও গভীর হয়েছে আজ। মাহার চোখে এই অন্য আকুতি আজ আফনান বুঝেও বুঝল না। মাহাকে টেনে ধীরে সুস্থে বিছানায় বসিয়ে দিল। অতঃপর ওকে নিরাশ করে দিয়ে বলল, স্যুপ বানিয়ে আনছি, ওটা আর ওষুধ খেয়ে রুমে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। ছোটো মা উঠে তোকে না পেলে টেনশন করবেন। মাহাকে আর ফিরতি কিছু বলার সুযোগ না দিয়ে কিচেনে চলে গেল আফনান। হতভম্ব মাহা এক রাশ আত্মগ্লানি নিয়ে রুমে পড়ে রইল। আফনানের এতটা গাঢ় অভিমান কী দিয়ে ভাঙবে সে? আফনানের স্যুপ বানানো প্রায় শেষ। 2 প্যাকেট স্যুপ একজনের পরিমাণ পানি দিয়ে বানিয়েছে। এতে স্যুপটা ঠিক হবে, মাহার খেতে ভালো লাগবে। কাজের মাঝখানে পেছন থেকে আলতো করে কেউ জড়িয়ে ধরল আফনানকে। চোখ বন্ধ করে দুবার শ্বাস ফেলল আফনান। এই মেয়েটা আজ তার ধৈর্যের চরম পরীক্ষা নিচ্ছে। গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বলল, বসিয়ে রেখে এসেছিলাম না, উঠে এলি কেন? ভালো লাগছে না। স্যুপ হয়ে গেছে, খেয়ে ঘুমিয়ে পড়, সকালে উঠলে ভালো লাগবে। আজকে এখানে ঘুমাই প্লিজ। এখানে? চমকে প্রশ্ন করল আফনান। প্রত্যুত্তরে মাহা পেছন থেকে আরও একটু শক্ত করে আঁকড়ে ধরে বলল, তোমার সাথে। আফনানের ভাবমূর্তি অপরিবর্তিত। শরীরে বয়ে যাওয়া অদ্ভুত শিহরণকে অগ্রাহ্য করে কিছুক্ষণ নীরব থেকে বলল, যেদিন আমাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারবি সেদিন আসবি, এর আগে নয়। যার যা ইচ্ছে হচ্ছে সে তাই করছে, আমি মানুষ না শো পিস। ওরে, তোরা কেউ আমার একটা কথাও শুনবি না যখন, ঘর সংসার ছেড়ে আমার এখানে পড়ে থাকার মানে কি? মায়ের চেঁচানোতে শেষে নিজের কাজ ফেলে ডাইনিংয়ে ছুটল মাহা। সকালবেলা ঘুমই ভেঙেছে মায়ের ডাকাডাকিতে। জ্বর কমেছে একটা দিনও হয়নি, এর মধ্যেই মা আগের রূপে ফিরে গেছেন। ইস, জ্বরটা আরও 2 দিন থাকলেই ভালো হতো। সব দোষ আফনানের। মুনিয়া এক নাগাড়ে সকাল থেকে এভাবেই চেঁচিয়ে যাচ্ছেন। সিলেটে এসে পর থেকে এক বেলাও আফনান এখানে খায়নি, আর ওনার মেয়ে তো আরও এক কাঠি উপরে। জ্বরের অজুহাতে নিজেও ঠিক করে খাচ্ছে না, আর আপনারটাকে যে ডেকে খাওয়াবে সে খেয়ালও নেই। মুনিয়ার এই রাগের সকল ঝাঁঝ গিয়ে পড়ছে কিচেনের জিনিসগুলোর উপর।
কাজ হলে এক একটা জিনিসকে সিঙ্কে এক প্রকার ছুঁড়ে ফেলছেন, আর সেগুলোর ঝনঝন শব্দে বাসায় টেকা মুশকিল হয়ে যাচ্ছে। আর একবার চেঁচানোর জন্য মুখ খোলার আগেই হন্তদন্ত হয়ে উপস্থিত হলো মাহা। মা প্লিজ। ওই তো এলেন। কিসের প্লিজ? নিজেদের যা খুশি হয় করছো, আর আমার বেলায় এটুকু সহ্য হচ্ছে না। এই দাঁড়া তো। এটুকু হলে মাহাকে ভালো করে আপাদ মস্তক দেখলেন মুনিয়া। এতক্ষণ না তাকিয়েই কথা বলছিলেন, তাই খেয়াল করেননি। অতঃপর ভ্রু কুঁচকে সন্দিহান কণ্ঠে বললেন, এই শরীর নিয়ে ভোরবেলা শাড়ি পরে কোথায় যাচ্ছিস তুই? মায়ের কথা শুনে মাহা একবার ঘড়ির দিকে আর একবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবল, বেলা 11টাকে মায়ের ভোরবেলা কেন মনে হচ্ছে? জ্বর হলো তার, আর উল্টোপাল্টা বকছে মা? নিশ্চিত হতে জিজ্ঞেস করল, ভোরবেলা? তা নয় তো কি। এসব ঢং বাদ দিয়ে চুপচাপ বাসায় বসে রেস্ট নিবি আজকে তুই। আর যা যা খেতে দিব মুখ বন্ধ করে খেয়ে নিবি। মুখ বন্ধ করে রাখলে খাবো কি করে মা? মাহা! চেঁচিয়ে কাঠের বড় চামচটা হাতে এগিয়ে এলেন মুনিয়া। কিছুক্ষণ নীরব থেকে মাহা বুঝল এভাবে মাকে মানানো যাবে না। কিছু একটা ভেবে ধীর পায়ে হেঁটে মায়ের ঠিক পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মিষ্টি করে বলল, ভার্সিটিতে আজকে আমাদের ব্যাচ ডে মা। সবাই শাড়ি পরছে। আজকে না গেলে অনেক কিছু মিস হয়ে যাবে। প্লিজ যাই। কী ডে? ব্যাচ ডে। আমাদের ব্যাচের সবাই বছরের এই একটা দিন একসাথে সেলিব্রেট করে। প্লিজ যেতে দাও। আমি একদম ঠিক আছি এখন। মন নরম হলো মুনিয়ার। মুখে শাসন করলেও মেয়েটা তার অনেক শখের, আহ্লাদের। কোনো বিষয়ে বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারেন না। আর এর সুযোগ নিয়ে মেয়েটা এতবার বেড়েছে। মাহাকে টেনে পেছন থেকে সামনে এনে বললেন, যাচ্ছিস যা, কিন্তু যেভাবে শাড়ি পরেছিস দুটো সিঁড়ি নামতেই তো পেঁচিয়ে পড়ে যাবি। রুমে গিয়ে কয়েকটা সেফটি পিন রেডি কর, আমি হাতের কাজটা শেষ করে এসে ঠিক করে দিচ্ছি। মুনিয়ার বলতে দেরি নেই, সাথে সাথেই মাহা ছোটোখাটো একটা চিৎকার দিয়ে মাকে জাপটে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড। মুনিয়া ও সমান তালে মেয়ের নাক টেনে দিয়ে বললেন, অ্যান্ড ইউ আর দ্য নটিয়েস্ট কিড ইন দ্য ওয়ার্ল্ড। পরপর দুজন দুজনের দিকে তাকিয়ে সশব্দে হেসে ফেললেন। আফনানের রুমের পর্দাগুলো বরাবরের মতো টেনে দেওয়া, মোবাইল সাইলেন্ট, আর বেচারা অ্যালার্ম ক্লককে তো একেবারে রুমের বাইরেই বের করে দিয়েছে। আজকে ক্লাস না থাকায় চিরাচরিত নিয়মে ঘরকে অন্ধকার গুহা বানিয়ে অতঃপর আরামে ঘুমাচ্ছে আফনান। অন্ধকার রুমের দরজা খুলে সন্তর্পণে ভেতরে এলো মাহা। নিঃশব্দে হাঁটতে গিয়ে মনে হলো সে তো আফনানকে ডাকতেই এসেছে, তাহলে শব্দ হলেই বা অসুবিধা কোথায়? সুইচ বোর্ডে হাতড়ে অল্প আলোর লাইটটা জ্বালিয়ে দিল। প্রায় পুরো বিছানা জুড়ে ডান কাত হয়ে শুয়ে আছে আফনান। চোখে আলো পড়াতে ঘুমের ব্যাঘাত ঘটল তার। তবে আলোর উৎস না খুঁজে আবারও ঘুমানোর চেষ্টা করল সে। মাহা ততক্ষণে বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। এলোমেলো আফনানকে বেশ আদুরে লাগছে তার। জীবনে যা করেনি সেসব করতে ইচ্ছে করছে। আফনান সজাগ থাকলে করতে পারবে না ভেবে এখন ঘুমিয়ে থাকা অবস্থায় আরও বেশি করে ইচ্ছে হচ্ছে। শাড়ি সামলে বসতে অসুবিধা হচ্ছে মাহার। তার উপর মা এত সুন্দর করে পরিয়ে দিয়েছে, এখন বসে এটাতে ভাঁজ ফেলে নষ্ট করতে চাইছে না। এই সুন্দর সাজটা বিন্দুমাত্র এদিক সেদিক না করে সবার আগে আফনানকে দেখাতে চাইছে সে। তাই ওভাবে দাঁড়িয়ে থেকেই হালকা ঝুঁকে মৃদুস্বরে ডাকল, শুনছো? একটু উঠবে? আফনান সামান্য নড়লেও কোনো আওয়াজ করল না। মাহা বুঝতে পারল আফনানের এ গভীর ঘুম এভাবে ভাঙবে না। তাই গলার স্বর আরেকটু উঁচুতে চড়িয়ে ওর বাম হাতটা নাড়িয়ে বলল, একটু উঠবে প্লিজ? আমার কথাটা শুনে পরে আবার ঘুমাও। মাহা, আজকে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হবে তোর থেকে আমার ফ্ল্যাটের স্পেয়ার চাবিটা নিয়ে নেওয়া। দেখতে পাচ্ছিস না ঘুমাচ্ছি? বিরক্ত না করে যা এখন। মাহার দিকে না ফিরেই তিক্ত কণ্ঠে বলে উঠল আফনান। এমনিতেই কণ্ঠস্বর ভীষণ গম্ভীর তার, ঘুমের কারণে যা আরও গম্ভীর শোনালো। দাঁড়িয়ে থেকেই সামান্য কেঁপে উঠল মাহা। তার নাকের পাটা ফুলছে। তীব্র অভিমানে চোখে জল গড়ালো বলে আফনান তার দিকে একবার তাকানোর প্রয়োজন অবধি মনে করল না। আর সে কিনা সকাল সকাল এত কষ্ট করে সেজে সবার আগে আফনানকেই দেখাতে এসেছিল। নিষ্ঠুর লোক একটা। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে হাতের চাবিটা ক্লোজেটের উপর রেখে নিঃশব্দে বেরিয়ে গেল। সবার সাথে হাসি গল্পে মেতে থাকলেও একটু পরপর মাহা ঝিমিয়ে যাওয়ার বিষয়টা চোখ এড়ালো না আখির।
ব্যাচডের জন্যে ক্লাসের প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করলেও মাহাকে দিয়ে কিছুই করানো যায়নি। সে কেবল দর্শক সারিতে বসে বাকিদের দেখে গেছে। এতক্ষণ তুমুল হই হুল্লোড় চলতে থাকলেও এখন লাঞ্চ ব্রেক চলছে। স্পেশাল শেফ দিয়ে রান্না করে আনা বিরিয়ানির উপর সবাই হামলে পড়েছে। এর মাঝে মাহাকে এক প্রকার টেনে উঠিয়ে আঁখি বলল, ভার্সিটির এই মুহূর্তগুলো কিন্তু বারবার ফিরে আসে না মাহা। তুই নিজেও এনজয় করছিস না, আমাদেরও করতে দিচ্ছিস না। কিছুক্ষণের জন্য বাকি সব ভুলে যা। লাইভ দিস মোমেন্ট। আঁখির কথাগুলো ভাবালো মাহাকে। সত্যিই তার মন খারাপ দেখে সার্কেলের বাকিরাও ঠিকভাবে এনজয় করতে পারছে না। এই মানুষগুলো তার ভালো খারাপ সব সময়ে পাশে ছিল। এদের জন্য হলেও তার এখন হাসি খুশি থাকা উচিত। মন খারাপটুকু আড়াল করে আঁখির সাথে উঠে গেল মাহা। বাইরে এখন তাদের বিভিন্নভাবে গ্রুপ ফটো তোলা হবে। ড্রোন আর ক্যামেরা দিয়ে ছোটোখাটো একটা ভিডিও শ্যুট করা হবে। আফনানের ঘুম ভাঙল বেশ বেলা করে। বিছানায় আধশোয়া হয়ে বসে দুহাত প্রসারিত করে আড়মোড়া ভাঙল সে। রাতে ঘুমোতে দেরি হওয়ায় সে ঘুম পূরণ করে উঠতে এত বেলা হয়ে যাবে বুঝতে পারেনি। বিছানার পাশের ক্লোজেট থেকে সেলফোন নিয়ে দেখল 3:20। ভ্রু কুঁচকে এলো তার। এত বেজে গেছে আর সে টেরও পায়নি। দ্রুত শাওয়ার নিয়ে বেরিয়ে এসে পুনরায় ক্লোজেটে চোখ যেতেই চমকে উঠল আফনান। তার ফ্ল্যাটের স্পেয়ার চাবি। এটা তো মাহার কাছে থাকে। পরক্ষণে আবছাভাবে সকালে সব মনে পড়ল তার। মাহা এসেছিল, তাকে অনেকক্ষণ ডেকেছেও। ঘুমের ঘরে কি বলতে কি বলে ফেলেছে। মেয়ে নিশ্চয়ই রাগ করে চাবি ফেলে চলে গেছে। দ্বিধাহীন মন নিয়ে সামান্য হাসল আফনান। পরপর পা চালালো পাশের ফ্ল্যাটের দিকে। ক্ষুধায় পেট পিঠ এক হয়ে যাওয়ার জোগাড়। আপাতত পেট ঠান্ডা করে এরপর মহারানীর অভিমান ভাঙানো যাবে। মুনিয়ার রান্না করা সব পছন্দের আইটেম দিয়ে তৃপ্তি করে খাচ্ছে আফনান। যদিও খেতে দেওয়ার আগে ছোটোমা তুমুল ঝেড়েছেন তাকে গত দুদিন খেতে না আসার জন্য। আফনানকে তৃপ্তি করে খেতে দেখে মন ভরে যাচ্ছে মুনিয়ার। বাটি থেকে আরেকটু চিংড়ির মালাইকারি আফনানের প্লেটে তুলে দিয়ে বলল, খেতে ভালো লাগছে বাবা? নতুন জায়গায় এসে রান্না করছি, শুরুতেই কোনো কিছুরই তালগোল পাচ্ছিলাম না। অসাধারণ হয়েছে ছোটোমা, দাঁড়াও খাওয়া শেষ করে ডিটেলসে বলছি। ঠোঁট প্রসারিত করে হেসে ফেললেন মুনিয়া। হঠাৎ ঘড়ির দিকে চোখ যেতেই চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, মাহা কখন ফিরবে কিছু জানিস আপনার? অসুস্থ শরীর নিয়ে শাড়ি পরে এতক্ষণ কি করে থাকছে কে জানে, অভ্যাসও তো নেই। মুখের সামনে খাবার তুলতে যাওয়া হাতটা থেমে গেল আফনানের। বেখেয়ালে মুখের অবশিষ্ট খাবারটুকু গিলতে গিয়ে শ্বাসনালীতে চলে গিয়ে কেসে উঠল সে। মুনিয়া হন্তদন্ত হয়ে উঠে পানির গ্লাসটা ধরিয়ে দিয়ে পিঠে হালকা মালিশ করে বলল, খাবার সময় এত তাড়াহুড়োর কি আছে? দেখে খাবি তো আফনান। গ্লাসের পানিটুকু এক ঢোকে শেষ করে সময় নিয়ে স্বাভাবিক হলো আফনান। এরপর মুনিয়াকে উদ্দেশ্য করে বলল, মাহা বেরিয়েছে? হ্যাঁ, কোন সকালবেলায় বেরিয়েছে। ওদের নাকি ব্যাচডে আছে ভার্সিটিতে, তুই জানতি না? খেয়াল ছিল না, ছোট করে উত্তর দিল আফনান। তার মন এখন অন্য চিন্তায় বিভোর। মুনিয়া আবারও বলল, মাহা তো বেরোনোর আগে তোর ওখানে যাবে বলেছিল। তুই হয়তো ঘুমাচ্ছিলি তাই টের পাসনি। আর মেয়েটাও হয়েছে, তোকে একটু ডেকে যাবে না? আফনান হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। তোর তো খাওয়া হয়নি ভালো করে, উঠলি কেন? রাতে খাবো ছোটো মা, এখন একটু বেরোতে হবে, আসছি। ভার্সিটির সামনে গাড়িটা কোনো মতে পার্ক করে আফনান দ্রুত পায়ে বেরিয়ে এলো। ভেতরটা ভীষণ রকমের অস্থির। মাহাকে এক নজর না দেখা অবধি এই অস্থিরতা কমবে না। সকালে না বুঝেই মেয়েটাকে বাড়াবাড়ি রকমের কষ্ট দিয়ে ফেলেছে। শুধু সকালে নয়, বরং দুদিন ধরে মেয়েটা একের পর এক আঘাত পেয়ে যাচ্ছে তার থেকে। আর না, এখন একবার শুধু কাছে পাক, সব আঘাত সযত্নে মুছে দিবে। আর একটুও কষ্ট পেতে দিবে না সে মাহাকে। ভার্সিটির লাল বিল্ডিংটার সামনে এসে দাঁড়াতেই চোখ আটকে গেল আফনানে। এক ঝাঁক তরুণ তরুণীর মাঝখানে তার একান্ত ব্যক্তিগত ফুলটাকে চিনে নিতে সময় লাগলো না। ল্যাভেন্ডার রঙের শাড়িতে তার শুভ্রপরী দাঁড়িয়ে আছে। খোলা মসৃণ চুলগুলোর সাথে ঠোঁটের প্রাণোচ্ছল হাসিটা দুর্দান্ত মানিয়েছে। ঘন পাপড়ির আড়ালে মায়াবী চোখজোড়া কাজল ছাড়াই তার ভেতরটা এফোড় ওফোড় করে দিচ্ছে। সকলের সাথে কথার মাঝখানে অনবরত নড়তে থাকা মাহার লিপস্টিক পরিহিত ঠোঁট দুটো ভীষণ রকমের টানছে আফনানকে। দূর থেকেই পরপর কয়েকটা শুকনো ঢোক গিলল আফনান।
নিজেকে প্রচুর তৃষ্ণার্ত মনে হচ্ছে না হঠাৎ? মাহার কাছে যেতে পা দুটো রীতিমতো কাঁপছে। এই অবস্থায় মাহার কাছে গেলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তো? তার ভাবনার মাঝখানেই দেখতে পেল এ ব্যাচের সব স্টুডেন্টরা তাদের ডিপার্টমেন্টের কয়েকজন টিচারের সাথে গ্রুপ ছবি তুলছে। ছবি তোলার এক পর্যায়ে কয়েকজন স্টুডেন্ট ঠিক দেখে ফেলল আফনানকে। সাথে সাথেই দৌড়ে এসে এক প্রকার টেনে নিয়ে গেল তাকে। বাধা দিল না আফনান, ধীর পায়ে হেঁটে সবার মাঝখানে ঠিক মাহার পাশে গিয়ে দাঁড়ালো। সহসায় আফনানকে এভাবে দেখতে পেয়ে অপ্রস্তুত হয়ে পড়ল মাহা। জবান ও অভিমান মাথা চাড়া দিয়ে উঠল তার। আফনানকে অবাক করে দিয়ে দ্রুত পাশ থেকে সরে এলো সে। পরপর আঁখিকে শরীর খারাপ লাগছে বলে সোজা ক্যাম্পাস থেকে বেরিয়ে হাঁটা দিল। আফনান পেছনে আসতে পারে জেনে নিজের সর্বোচ্চ গতিতে হেঁটেও কুলাতে পারল না মাহা। কয়েক মুহূর্তের মধ্যে আফনান পেছন থেকে ছুটে এসে হাত টেনে ধরল তার। মাহাকে নিজের দিকে ঘুরিয়ে রাগত স্বরে বলল, এতবার ডাকছিলাম, শুনতে পাসনি? মাহা নিশ্চুপ, নিজের নরম হাত দিয়ে কেবল আফনানের হাতটা ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আফনান এবার চেঁচালো, চুপ করে আছিস কেন? ছল ছল দৃষ্টি নিয়ে চোখ তুলল মাহা। আফনানের চেঁচানোতে আশেপাশের অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। ভার্সিটি এরিয়া, স্বাভাবিকভাবেই সব স্টুডেন্টরা থাকবে এদিকে। তাদেরকে এভাবে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে সবার চোখে বিস্তর কৌতূহল। একজন শেষে বলে বসল, জুনিয়ররাই ভালো, দুদিনেই কেমন স্যার পটিয়ে ফেলেছে। আশেপাশের বাকিরা তাল মিলিয়ে হেসে ফেলল। আফনানের অপর হাত মুষ্টিবদ্ধ হলো নিমেষেই, গলার রগ ফুলছে। এদিকে মাহা তার ধরে রাখা হাতটা সমানে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এভাবে দাঁড়িয়ে থেকে অপমান সহ্য করার মতো না। মাহার হাতটা আরও শক্ত করে ধরে সামনে এগিয়ে গেল আফনান। ওই তিক্ত বাক্যটা যে ছুঁড়েছিল তাকে উদ্দেশ্য করে সদর্পে বলল, মাইন্ড ইয়োর ওয়ার্ডস, সি ইজ মাই ওয়াইফ। উপস্থিত সবার মতো মাহাও বাকরুদ্ধ, হতবাক। আফনানের ছোট্ট একটা কথায় শরীরে শীতল স্রোত বয়ে গেল নিমেষেই। পরিবারের বাইরে এই প্রথম আফনানের বউ হিসেবে স্বীকৃতি পেল সে। তার কোনো লুকোচুরি নেই। আর আফনান কী অসামান্য অধিকার বোধ নিয়ে বলল কথাটা। এরপর আর ভাবতে পারল না মাহা। এর আগেই আফনান টেনে নিয়ে গাড়িতে বসালো তাকে। গাড়ি চলছে আপন গতিতে, ভেবে অদ্ভুত নীরবতা বিরাজমান। মাহা জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে, মন তার বিচ্ছিন্ন ভাবনায় নিমগ্ন। তার ভাবনাগুলোকে আরও এলোমেলো করে দিতে নীরবতা ভেঙে আফনান বলল, এত সেজেছিস কেন? ইচ্ছে হয়েছে তাই। আমারও তো অনেক কিছু ইচ্ছে হয়, পূরণ করে ফেলি। আর কথা বাড়ায় না মাহান, পূরণ তো করছেই। এই যে ইচ্ছে মতো মাহাকে কাঁদিয়ে যাচ্ছে, বাকি রাখছে কি? বিড়বিড় করে বলল, যার জন্য সেজেছি তাকেই আগে দেখাতে গিয়েছিলাম, সে দেখার প্রয়োজন মনে করেনি। এ পর্যায়ে মাহার দিকে এক পলক তাকিয়ে আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল আফনান। কিছু একটা ভেবে ঠোঁটের কোণায় চাপা হাসি ঝুলিয়ে রেখে বলল, সে যদি দেখতো তাহলে আজ তোকে বেরোতেই দিত না। এই অপার্থিব সৌন্দর্য সবটুকু নিজে উপভোগ করত, আগলে বুকে রেখে দিত। সাথে সাথেই আফনানের দিকে দৃষ্টিপাত করল মাহা। কথাটা আফনানই বলছে কি না নিশ্চিত হতে ভালো করে অবজার্ভ করতে লাগলো। আফনান ফিরে তাকাতেই দৃষ্টি সরিয়ে আনলো। নিচের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর আলগোছে হেসেও ফেলল। মাহাকে ফ্ল্যাটে দিয়ে আফনান নিজের ফ্ল্যাটে যেতে নিলে বাদ সাধল মাহা। বলল, ডিনার করে যাও। আফনান সম্মতিসূচক মাথা নাড়তেই লক ঘুরিয়ে দরজা খুলল মাহা। সাথে সাথেই বসার ঘরে কয়েকটি হাস্যোজ্জ্বল মুখের সম্মুখীন হলো তারা দুজন। মাহাকে ভেতরে আসতে দেখেই সোফা ছেড়ে উঠে এলেন সানা। আলগোছে বুকে টেনে নিয়ে বললেন, কেমন আছে আমার মা? শুনলাম অসুস্থ হয়ে গেছিলেন। মাহাও একইভাবে জড়িয়ে ধরে বলল, ভালো নেই বড় মা, তোমাদের ভীষণ মিস করেছি। ওরে আমার বাচ্চাটা, মাহার গাল টেনে বললেন সানা। পাশে দাঁড়িয়ে থাকা আফনান এবারে বলে ফেলল, এখন তো একজনকেই সব আদর করা হচ্ছে, আমার দিকে তাকানোর সময় কই? সাথে সাথেই সোফায় বসে থাকা আফজাল সাহেব আর মুনিয়া সশব্দে হেসে ফেললেন। সানা এবার মাহাকে এক পাশে এনে আর এক পাশে আফনানকে টেনে জড়িয়ে নিলেন। আফনানও আলতো হেসে এক হাতে জড়িয়ে নিল মাকে। মিস করছিলাম তোদেরকে, তাই বুড়ো বুড়ি চলে এলাম সারপ্রাইজ দিতে। মায়ের বুকে ওভাবেই থেকে পরস্পরের দিকে তাকিয়ে নিষ্পাপ হাসি বিনিময় করল মাহা আফনান।
আর ড্রয়িং রুমের এমন আবেগময় নজর কাড়া দৃশ্যে মন ভরে গেল মুনিয়ার। এমন শ্বশুরবাড়ি, আফনানের মতো বর তার মেয়ের কপালে রাখার জন্য মনে মনে লাখ শুক্রিয়া আদায় করলেন সৃষ্টিকর্তার কাছে। আফজাল সাহেবও এগিয়ে এসে কুশল বিনিময় করলেন ছেলে বৌমার সাথে। রাতে সবার ভরপেট খাওয়া দাওয়া পর্ব শেষ হতে প্রায় 12টা বাজল। আফনান খাওয়া শেষে কিছুক্ষণ সবার সাথে গল্প করে নিজের ফ্ল্যাটে ফিরে যেতে চাইলে সবাইকে অবাক করে দিয়ে বাদ সাধলেন আফজাল সাহেব। সেদিনের পর ওনারও কিছুটা অপরাধ বোধ কাজ করছিল ছেলে মেয়ে দুটোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তাই নিজের ভুলটা ভাবলেন আজই শুধরে নেওয়া যাক। অতঃপর ছেলেকে বললেন, আজ ওনারা সবাই যেহেতু একসাথে এখানে আছে, আপনারও যাতে এখানে থেকে যায়। সাথে তাল মেলালেন মুনিয়া আর সানাও। এসব কথাবার্তার সময় মাহা অনুপস্থিত ছিল। সে নিজের রুমে ফ্রেশ হতে ব্যস্ত। তবে আফনান উপস্থিত থাকলেও তার হাবে ভাবে খুশি হয়েছে কিনা বোঝা গেল না। বাবার কথা মেনে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে মাহার রুমে চলে গেল সে। এ পর্যায়ে স্বস্তির হাঁপ ছাড়লেন সকলে। আর কয়েকটা দিন কেবল, এরপরই মাহার সেমিস্টার ব্রেক আছে। তখন রিসেপশন সেরে ফেলবেন বলে মনস্থির করলেন আফজাল সাহেব। আফনান রুমে আসতেই চোখ গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো তার হৃদয় হরণের উপর। আয়নার সামনে দাঁড়িয়ে এক এক করে জুয়েলারিগুলো খুলে রাখছে মাহা। হাতের চুড়িগুলো খুলে রেখে কানের দুলগুলো খুলতে গিয়েও থেমে গেল সে। মা বলেছিলেন বিয়ের পর সবসময় অল্প কিছু গয়না পরে থাকতে, তাই ছোট স্বর্ণের ঝুমকোগুলো আর খুলল না মাহা। নেক পিসটা খোলার জন্য হাত বাড়াতেই তা হালকা হাতে ধরে ফেলল আফনান। এতক্ষণ নিজের কাজে মগ্ন থাকায় পেছনে দাঁড়িয়ে থাকা আফনানকে খেয়ালই করেনি। আফনান সাবধানে নেক পিসটা খুলে সামনে রাখল। অতঃপর ঠান্ডা স্পর্শে কানে হাত দিতেই বাধা দিল মাহা। ওগুলো থাক। মাহাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে একে একে দুটো দুলি খুলে দিল আফনান। নিজের কাজ শেষ করে আরও একটু ঘনিষ্ঠ হলো আফনান। মাহার কোমরে আলতো হাত রেখে কাছে টেনে নিল। মাহা কোনো রকম নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। ফিল করতে পারছে তার কান সহ গাল দুটো ভীষণ গরম হয়ে যাচ্ছে। চোখ মেলে সামনে তাকাতে অবধি পারছে না। মাহার গালের সাথে কিছুক্ষণ আদুরে নাক ঘষে আফনান তার চমৎকার ভারী কণ্ঠে বলল, আই অ্যাম সরি পাখি, আর কখনো এভাবে কষ্ট দিব না, ট্রাস্ট মি প্লিজ। অনুভূতির প্রগাঢ়তায় শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেল মাহার। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হতে লাগলো। বুঝতে পেরে আফনান সরে এলো খানিক। তার ভেতরটাও অত্যধিক কাঁপছে। আগুনের এত কাছে যেচে যাওয়াটা ঠিক হয়নি। ভুল করে গিয়ে ভেতরটা এখন ভস্ম হয়ে যাচ্ছে তার। কিন্তু এই নির্বোধ রমণীর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ কি আছে এতে? একটা লম্বা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল আফনান। অতঃপর কম্পিত কণ্ঠে বলল, বাবা বলল আজ এখানেই থেকে যেতে, তুই কমফোর্টেবল না হলে চলে যাই আমি। আফনানের কথা শেষ হতেই কয়েক পা পিছিয়ে এলো মাহা। সে আফনানের উল্টো দিকে ঘুরে থাকায় তার পিঠ গিয়ে ঠেকল আফনানের প্রশস্ত বুকে। ওভাবে থেকে আফনানের অস্বাভাবিক হৃদস্পন্দন ফিল করতে পারল মাহা। এক বুক সাহস সঞ্চয় করে আফনানের এক হাত টেনে শাড়ি গলিয়ে নিজের উন্মুক্ত কোমরে উঠিয়ে দিল। নীরব সম্মতি পেয়ে সেখানে হাত রেখে একটানে মাহাকে নিজের দিকে ঘুরিয়ে ফেলল আফনান। দুজনের মধ্যেকার দূরত্ব ঘুচল। মাঝখানে কেবল উত্তপ্ত নিঃশ্বাসের ছড়াছড়ি। মাহার কপালে সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো আফনান। পরপর কানের কাছে মুখ নিয়ে বলল, অনেক দিনের জমানো আদর মাহা, সহ্য করতে পারবি তো? দ্রুত গতিতে আফনানের বুকে মাথা রাখল মাহা। চোখ বন্ধ করে উপর নিচ মাথা নাড়িয়ে সবিনয়ে আহ্বান করল আফনানকে। মাহাকে দুহাতে শক্ত করে বুকে জড়িয়ে তীব্র প্রশান্তির হাসি হাসল আফনান। কিছুক্ষণ সময় নিয়ে প্রথমবারের মতো উচ্চারণ করল, অনেক ভালোবাসি মাহা। অসামান্য আত্মতৃপ্তিতে চোখ ভিজে এলো মাহার। অভিমানী কণ্ঠে বলল, এতগুলো বছরে একবারও বলনি কেন? প্রত্যুত্তরে আরও জোরালো হলো আফনানের বাঁধন। বরাবরের ন্যায় পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল, কারণ আমি জানতাম গল্পের শেষে তুমি আমারই। সমাপ্ত।